সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করেই বের হলাম চাকরির ইন্টারভিউ দিতে। দেখি এবারে চাকরিটা যদি হয়েই যায়, কারণ এখন পর্যন্ত 10টা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু টাকার জন্য একটা চাকরিও হয় নাই। রাস্তার পাশে দাঁড়িয়ে, এই মামা যাবা? হ মামা জামু, কই যাইবেন? তারপর অফিসের নাম বললাম। ওঠেন মামা। আচ্ছা, আপনাদের পরিচয়টা আগে দেই। আমি নীল। আমার পরিবার বলতে আমি একা। আমি ছোট থাকতেই গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়। অনেক কষ্টে অনার্স কমপ্লিট করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসের সামনে চলে আসছি। আমি ভাড়াটা মিটমাট করে অফিসের ভিতরে গিয়ে দেখি আমার মতো আরও অনেকে বসে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমিও তাদের সাথে গিয়ে বসলাম। একে একে সবাই ইন্টারভিউ দিয়ে চলে আসলাম। আমি মোটামুটি ভালোই দিয়েছি। এখন রেজাল্ট দেওয়ার পালা। জানি না হয় কি না। তবে এখানে টাকা দিয়ে চাকরি হয় না। টাকা দিয়ে চাকরি হয় না, নিজের ক্ষমতা দিয়ে চাকরি হয়। আর এই অফিসের বস একটা মেয়ে, কিন্তু সে আজকে অফিসে নাই। কেন তা জানি না। কিছুক্ষণ পরে রেজাল্ট দিল। আমি সহ আরও 10 জন সিলেক্ট হয়েছে। আগামী আগামীকাল থেকে জয়েন করতে হবে। তারপর হোটেল থেকে 2টা রুটি খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়েছে। রাতে বাইরে ডিনার করে ঘরে এসে বাবা মা ছবিটা হাতে নিয়ে বলতে লাগলাম, জানো তোমাদের ছেলে আজকে অনেক বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে, কিন্তু আমার কপাল দেখো, আজ তোমরা নাই। রাতে বাবা মার ছবিটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হলাম। তারপর একটা রিক্সা নিয়ে সোজা অফিসে চলে আসলাম। আপনি কি ডিল? জি হ্যাঁ। তাহলে আসুন আমার সাথে। আমিও তার সাথে যেতে লাগলাম। এটা আপনার ডেস্ক, আর আমি কিছু ফাইল দিয়ে গেলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে। এরপর ম্যানেজার চলে গেল। আমি আমার ডেস্কে কাজ করতে লাগলাম। হঠাৎ একটি মেয়ে এসে বলতে লাগলো, কেমন আছেন? জি ভালো আছি। আমার নাম বৃষ্টি। আপনার পাশের কেবিনটা আমার। ও আচ্ছা। আচ্ছা, আপনার নাম কি? নীল। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? মানে, আমরা তো একসাথে কাজ করি তাই। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি করে বলতে হবে। আচ্ছা। হঠাৎ ম্যানেজার এসে বলতে লাগলো, মিস্টার নীল, ম্যাম আপনাকে যেতে বলেছে। আচ্ছা আপনি যান, আমি আসছি। তখন বৃষ্টি বলল, নীল, সাবধান, আমাদের ম্যাম কিন্তু অনেক রাগী। আচ্ছা। এরপর আমি ম্যামের কেবিনের সামনে এসে বলতে লাগলাম, ম্যাম আসবো? আসেন। আমি ঢুকে ম্যামকে দেখেই ক্রাশ খাইছি। কাজল কালো চোখ দুটো একদম হরিণের মতো, ঠোঁট জোড়া গোলাপের পাপড়ির মতো। ম্যাম গোল্ডেন কালারের একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে চুড়ি, কানের দুল। উফ, অসাধারণ লাগছে। আমি তো ম্যামের প্রেমেই পড়ে গেলাম। এই যে মিস্টার, কি দেখেন এমন করে? হঠাৎ ম্যামের কথায় বাস্তবে ফিরলাম। ম্যাম বলতে লাগলো, তো মিস্টার নীল, অফিসে কি কথা বলার জন্য এসেছেন? কথা বলার হলে বাইরে বলবেন, অফিসে না। এরপর যেন আর না লিখি। আর আপনাকে যে ফাইলগুলো দেওয়া হয়েছে সে ফাইলগুলো কমপ্লিট করে আমাকে দিয়ে যান। জি ম্যাম। ওকে, যান। এরপর আমি আমার ডেস্কে এসে কাজ করতে লাগলাম। হঠাৎ একটি ফাইলে আটকে পড়লাম। এখন কি করি? দেখি বৃষ্টির ওখানে যাই, তাকে বললে এটা আর সলভ করে দেবে। আমি সোজা বৃষ্টির কেবিনে যেয়ে তাকে ডাকলাম, বৃষ্টি একটু দেখো। নীল, কোনো সমস্যা? হ্যাঁ, এখানে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, দাও। এরপর বৃষ্টি আমাকে সেটা বুঝিয়ে দিল। আমি সোজা আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। আমার কাজ প্রায় শেষের দিকে, আর কয়েকটা ফাইল কমপ্লিট করলেই শেষ। কিছুক্ষণ পর বৃষ্টি এসে বলতে লাগলো, নীল, লাঞ্চ করছো? না এখনো করি নাই, আসলে কাজের চাপে লাঞ্চের কথা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, তুমি লাঞ্চ করেছো? না, আমিও এখনো করি নাই। চলো দুজনে একসাথে লাঞ্চ করে আসি। আচ্ছা চলো। আচ্ছা বৃষ্টি, তোমাদের বাসায় কে কে আছে? আমাদের বাসায় আমি আর বাবা মা। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে?
আমি একা। আমার বাবা মা অনেক আগে মারা যায়। ও সরি সরি, আসলে বুঝতে পারিনি। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কি খাবে? আমার 2টা বার্গার হলেই চলবে। তুমি কি খাবে? আমি 2টা বার্গার আর একটা স্যান্ডউইচ তাতে চলে যাবে আমার। এরপর আমার খাওয়া দাওয়া শেষ করে অফিসের কাজে চলে আসলাম। আমার এখনও কিছু ফাইল কমপ্লিট করা বাকি আছে। তাড়াতাড়ি কাজ শেষ করতে পারলেই বাসে। বাপরে বাপ, প্রথম দিনে আসতেই এত কাজ, না জানি পরে কি অবস্থা করবে আমার, আল্লাহ মালুম। হঠাৎ ম্যানেজার এসে বলতে লাগলো, স্যার, ম্যাম আপনাকে ডেকেছে। আরে ম্যানেজার আঙ্কেল, আমাকে স্যার বলে ডাকবেন না। আপনি আমার বাবার বয়সী, আমাকে নীল বলে ডাকবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তাহলে যাই। এরপর ম্যামের কেবিনের সামনে এসে ম্যাম বলল, আসুন, আপনাকে যে কথা বলতে ডেকেছি, কালকে থেকে আপনি আমার পাশের কেবিনে কাজ করবেন। কিন্তু ম্যাম, আমি তো ওই কেবিনে ভালো ছিলাম, আবার আপনার পাশে কেবিনে কেন? আমি বলছি তাই, আর কোনো কথা হবে না। আপনার কাজ কত দূর? জি ম্যাম, আর একটু বাকি আছে। আর একটু বাকি আছে মানে? আপনি এই কিছু ফাইল এখনো কমপ্লিট করতে পারেননি? এতক্ষণ কি করলেন? যান, তাড়াতাড়ি কমপ্লিট করেন। জি ম্যাম। সোজা আমার কেবিনে এসে এক গ্লাস পানি খেলাম। আল্লাহ গো, কি রাগ! তবে ম্যাম রাগলে সেই কিউট লাগে। গাল দুইটা পুরাই টমেটোর মতো কিউটের ডিব্বা। আমি তো ম্যামের ওপর আবার ক্রাশ খাইলাম। এই ম্যামের নাম কি এটাই তো জানি না। হায় রে কপাল, যার ওপর ক্রাশ খাইছে তার নামই জানি না। পরে বৃষ্টির ওখান থেকে নামটা জেনে নেওয়া যাবে। আগে কাজটা কমপ্লিট করি, না হলে বলবে কাজ রেখে বসে আছি কেন। অন্যদিকে ম্যাম ভাবছে, নীলকে কেন যেন অন্য কোনো মেয়ের পাশে দেখতে পারি না। ওর ভিতু মাকে ফেসটা কেন যেন অনেক ভালো লাগে। আচ্ছা, আমি কি নীলকে ভালোবেসে ফেললাম? নাকি দূর, কি ভাবছি, নীল আজকেই জয়েন করলো আমার অফিসে, আর আমি ডেড। উফ, জীবন শেষ কাজ করতে করতে। যাই এখন দিয়ে আসি। ম্যাম আসবো? আসুন। এই যে ম্যাম, ফাইলগুলো সব কমপ্লিট করা শেষ। ও আচ্ছা, এখানে রেখে যান। এরপর কেবিনে এসে একটু মোবাইল টিপছিলাম, হঠাৎ বৃষ্টির আগমন। আরে নীল, কাজ শেষ নাকি? ম্যাম এসে যদি দেখে তুমি কাজ রেখে মোবাইল টিপতেছো, তাহলে কিন্তু খবর আছে, পরে তোমাকে বকবে। আরে না, আমার কাজ কমপ্লিট, আর এখন কোনো কাজ নেই, তাই একটু মোবাইল টিপছিলাম। আর কিছুক্ষণ পরে তো অফিস বন্ধ হয়ে যাবে। আচ্ছা বৃষ্টি, আমাদের ম্যামের নাম কি? তুমি এখনো ম্যামের নাম জানো না? যার অফিসে চাকরি করো তার নাম জানো না? হা হা হা। আর এখানে হাসির কি আছে? আর আমি আজকেই জয়েন হলাম, তাহলে নাম জানবো কি করে? কেউ তো আর বলে নাই, তাই না? আচ্ছা বাবা, ঠিক আছে, ম্যামের নাম হচ্ছে ঈশিতা জাহান নীলা। নীল, নীলা, অনেক মিলবে। আমি তো ম্যামের প্রেমে পড়ে গেলাম। এই নীল, কি ভাবছো? না কিছু না। আচ্ছা চলো, অফিস টাইম শেষ, বাসায় যাওয়ার জন্য রেডি হও। চলো। এই কি, একটা রিক্সাও নেই, এখন কি করব? এই তো রিক্সা। এই রিক্সা যাবে? কই যাইবেন আপামনি? এই তো সামনে, ঠিকানা বলে দিলাম। আচ্ছা নীল, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসলে বৃষ্টির বাড়ি আমার বাড়ির বিপরীত দিকে, তাই সে একা গেল। আরে, এখন আমি পড়ছি জ্বালায়। রাস্তায় একটা রিক্সা অটো কিছুই নাই, কি করি এখন? কিছুক্ষণ পরে একটা গাড়ি আমার থেকে একটু দূরে দাঁড়ালো। ব্যক্তিটি গাড়ি থেকে নামতেই দেখলাম নীলা ম্যাম। এত দেখে আমার দিকেই আসছে। কি ব্যাপার মিস্টার নীল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে ম্যাম, কোনো গাড়ি পাচ্ছি না তো তাই। ও আচ্ছা, তাহলে আমার সাথে আসুন, আমি ড্রপ করে দিই। না ম্যাম, লাগবে না। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় গাড়ি পেয়ে যাব। এত বেশি বুঝেন কেন? যেটা বলছি সেটা করেন। যান, গাড়িতে উঠুন। আচ্ছা যাচ্ছি। বাপরে বাপ, কি রাগ মাইরি! কিছু বলতে না বলতেই রেগে যায়। আমি ভাবছি যদি আমার বউ হয় তাহলে তো আমি শেষ। এই যে মিস্টার নীল। জি, কে কে? ও ম্যাম, আপনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আর কি এত ভাবছিলেন গভীর মনোযোগ দিয়ে? কিছু না ম্যাম। আপনার বাড়ি কোনটা?
ম্যাম সামনে বামে গিয়ে 3 নাম্বার বাড়িটাই আমার। এরপর ম্যাম আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। ম্যাম আমাকে সরাসরি কিস করলো। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। এছাড়া আর কি করবে? কেন বুঝলেন? নাকি আবার দিব? না না না, আমি বুঝে গেছি। ম্যাম আপনি আমাকে কিস করছেন, এখন আমাকে কে বিয়ে করবে? এই একদম চুপ, নেকা কান্না করবে না। এ, যখন অন্য মেয়ের সঙ্গে হাসাহাসি করে কথা বলো তখন খুব ভালো লাগে, তাই না? আর আমার সাথে কথা বললেই ভালো লাগে না। আজকে থেকে কোনো মেয়ের সাথে কথা বললে তোমার খবর আছে। দাঁড়ান ম্যাম, আমি কার সাথে কথা বলবো আর না বলবো তাতে আপনি বলার কে? কি হই আমি আপনার, বলেন তো ম্যাম? কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো, আমি তা সহ্য করতে পারি না। তুমি শুধু আমার সাথে কথা বলবে। না ম্যাম, এটা সম্ভব না। কারণ আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস কোনো দিনে মিলবে না। আমি সাধারণ একটা কর্মচারী, আর আপনি আর আমার কেউ নেই। আমি এতিম। সরি ম্যাম, আমি পারবো না। আচ্ছা, কোনো সমস্যা নেই। যেহেতু তোমাকে পাবোই না, তাহলে এই জীবন রেখে কি হবে? আমি এখনই এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে দিব। আরে ম্যাম, আপনি কি পাগল হয়ে গেছেন? তাড়াতাড়ি ছুরিটা আমার কাছে দেন। দেন বলছে। না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি। এখন হয়েছে, কথাটা বলতে দেরি আর আমাকে জড়িয়ে ধরতে দেরি না। জানো, আমি তোমাকে অনেক আগে থেকেই, যখন তুমি প্রথম আমার অফিসে আসলে তখন থেকে কেন জানি তোমাকে ভালো লেগে যায়। আমার আজ পর্যন্ত কোনো ছেলের প্রতি এমন হয়নি, কিন্তু তুমি সেই ছেলে যাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। আমি আপনাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি, কিন্তু ভয়ে বলতে পারি নাই। কিন্তু ম্যাম, আপনার বাবা যদি এই রিলেশন না মেনে, তখন কি করবেন? আরে বাবার চিন্তা তোমার করতে হবে না। আমার বাবাকে আমি যেটা বলবো বাবা সেটাই করবে। আচ্ছা, এখন ছাড়ো, কাজ করতে হবে। না, আগে একটা দাও, তারপর ছাড়বো। আচ্ছা ম্যাম, এটা কি? তুমি মানে বোঝো না? হাই রে। আচ্ছা, আগে চোখটা বন্ধ করো, তারপর তোমাকে মানে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর প্রায় 5 মিনিট পরে ছাড়লো। আল্লাহ গো, আর একটু হলে তো মরেই যেতাম। এতক্ষণ কেউ কিস করে? আমি করি। বেশি পটর পটর করলে এরপর থেকে আরো বেশি করব, বলে দিলাম। এই না না, থাক, আমি গেলাম। বলেই বলেই দৌড় সোজা আমার কেবিনে। কি আজব মেয়ে রে বাবা। কিছুক্ষণ পর ম্যানেজার আঙ্কেল আসলো। নীল বাবা, ডেকেছো আমাকে? আচ্ছা আঙ্কেল, আপনি যান, আমি এখনই আসছি। তারপর ম্যামের কেবিনের সামনে। ম্যাম আসবো? নীল আসো, বসো। শোনো, এই 4টা ফাইল আমাকে এখনই কমপ্লিট করে দাও, তারপর এক জায়গায় যাব ঘুরতে। ওকে? আচ্ছা ম্যাম। তারপর আমি ফাইলগুলো আমার কেবিনে নিয়ে আসলাম। কাজ করতেছিলাম, হঠাৎ বৃষ্টির আগমন। নীল কি করো? এই রে, খাইছে। কি করি এখন? যদি ম্যাম দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এই তো কিছু ফাইল কমপ্লিট করছি, খুব জরুরি এই ফাইলগুলো, ম্যাম বলল। ও আচ্ছা, তাহলে তুমি কাজ করো, আমি যাই। আচ্ছা। উফ, বাঁচলাম বাবা। এখন তাড়াতাড়ি কমপ্লিট করি। প্রায় 30 মিনিট পরে ফাইলগুলো কমপ্লিট করলাম। যাই দিয়ে আসি ফাইলগুলো। ম্যাম আসবো? আসো। তোমার কাজ কমপ্লিট হয়েছে নীল? জি ম্যাম। ওই, ম্যাম ছাড়া কি আর কোনো নাম নেই? আমার নাম ধরে ডাকবে, না হলে দাঁত ভেঙে দিব। আচ্ছা ম্যাম। দূর সীতা। চলো এখন বের হবো। কোথায় যাবে? আমি শাড়িটা বিছানায় রেখে ফ্রেশ হতে গিয়েছিলাম, আর মালা তখন বিছানায় বসে বই পড়ছিল। আমি ভেবেছিলাম ফ্রেশ হয়ে এসে দেখব মালা শাড়িটা হাতে নিয়ে নাড়াচাড়া করবে আর খুশি হয়ে আমাকে ধন্যবাদ দেবে। তবে এমন কিছু হলো না। ফ্রেশ হয়ে এসে দেখলাম ও আগের মতোই বই পড়ছে। আমাকে দেখে বলল, তোমার খাবার দিচ্ছি, এসো। আমি ওর কথা শুনে অবাক হলাম। তখন মনে হচ্ছিল কোনো ব্যাপার আছে, তবু আমি চুপচাপ খেতে বসলাম। 2 দিন ধরে বাড়িতে আমি আর মালা দুজন আছি। বাবা মা পিসির বাড়ি গেছেন। বাবা মা থাকলে খেতে বসে হালকা কথা হয়, কিন্তু মালার সাথে কোনো কথাই হয় না। শাড়িটা ওই জন্য এনেছিলাম যেন আমাদের সম্পর্কটা একটু স্বাভাবিক হয়। আমি আবার বললাম, তুমি বিছানায় কোনো শাড়ি দেখোনি? মালা ওর খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকালো আর বলল, দেখেছি, কিন্তু কেন? কেন আবার? তোমার ভালো লাগা না লাগা ব্যাপার আছে না? কার জন্য এনেছো ওটা?
আমি ওর প্রশ্ন শুনে আবার অবাক হয়ে বললাম, কার জন্য আবার শাড়ি আনবো? আমার কটা বউ, তোমার জন্যে আনিছি। আমাকে বলনি তো। বলিনি, কিন্তু বিছানায় রেখেছিলাম। অন্যরা তো নিজেদের বউকে এভাবে কিছু দেয় না। বিছানায় এমনভাবে রেখেছো, তাতে কি ভাববো? যে কারণেই জন্য আনতে পারো। আসলে অভিজ্ঞতার অভাব। আমার কথা শুনে একটু হেসে বলল, দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা আছে দেখছি। না, তা কেন? আমার সাথে অভিজ্ঞতা অর্জন করে অন্য কারোর প্রতি সেটা কাজে লাগাবে? আমি তা বলিনি। কথাবার্তা শুনে তো তাই মনে হয়। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই মালা খাওয়া ছেড়ে উঠে গেল। এই সামান্য ব্যাপারে মেয়েটা এত মন খারাপ করবে ভাবিনি। দোষটা অবশ্য আমারই। আমি কিছুতেই স্বাভাবিক হতে পারি না মালার সাথে। আজ 21 দিন হয়েছে আমাদের বিয়ে হওয়ার। খুব যে কম সময় তা নয়, অনেক দিনই। আর আমরা যে আলাদা থাকি তাও না, এক রুমে এক বিছানায় থাকি। তবে আমাদের বিয়েটা একটু অন্যভাবেই হয়েছিল। মালার মা আর আমার মা দুজন প্রাণের বান্ধবী, আর দুজন বান্ধবী সূত্রে আমাদের যে বিয়ে হয়েছিল তা নয়। মালার বিয়ে ঠিক হয়েছিল এক ডাক্তারের সাথে। সেই বিয়ে খেতে সপ্তাহখানেক আগে মায়ের সাথে মালাদের বাড়িতে যাওয়া। মাকে রেখে ফিরে এসেছিলাম। কথা ছিল বিয়ের শেষে গিয়ে আবার নিয়ে আসবো। তবে সেই বিয়েটা মালার হয়নি। বিয়ের 2 দিন আগেই ওর হবু বর বিয়ের জন্য মানা করে দেয়। ছেলের নাকি আগের বউ আছে, সবার কাছ থেকে লুকাইছে। পুরাতন বউ কেস করছে ইত্যাদি ইত্যাদি। এদিকে ওর বিয়ের সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। ছেলের খবর শুনে মালার বাবা একটা ছোটোখাটো হার্ট অ্যাটাকও করে ফেললেন। ওদের বাসায় একটা খারাপ পরিস্থিতি চলে এলো। মালাও মানসিকভাবে ভেঙে পড়েছিল। এত সব বিপদে এগিয়ে আসেন আমার মা। আমাকে না জানিয়ে উনি আমার সাথে মালার বিয়ে ঠিক করে ফেলেন। সেদিন রাত্রে মা আমাকে আর বাবাকে জরুরি কথা আছে বলে মালাদের বাড়িতে ডাকে। বিয়ের ব্যাপারে আমার কোনো মতামত ছিল না, বিয়ে করা দরকার তাই করেছি। আর মা বাবার অবাধ্য হওয়ার এত সাহস নিজের ছিল না। ছোটোখাটো একটা জব করি, এই জবে এমন বড়লোক বাসায় বিয়ে করা অনেক বড় ব্যাপার। বাবা বুঝালেন। আমি অবশ্য কখনো অমত করিনি। মালা আমার অনেক পরিচিতই ছিল, তুমি করেই বলতাম। ও কয়েকবার গিয়েছিল আমাদের বাড়িতে। তবে বিয়ে ঠিক হওয়ার পর মালার সাথে আমার কথা হয়েছিল একবার, সেটাও মিনিট 5 জন্য। ওদের ছাদে বসে কথা হয়েছিল। 5 মিনিটে আমাকে মালা শুধু একটা কথাই জিজ্ঞেস করেছিল, বিয়েতে তুমি রাজি তো? আমি রাজি, তুমি রাজি তো? মালা অবশ্য আমার প্রশ্নের উত্তর দেয়নি। ওর উত্তর হ্যাঁ বা না, কোনো কিছুতেই কোনো সিদ্ধান্ত চেঞ্জ হবে না, তাই হয়তো কিছু বলেনি। বিয়ের রাত্রেও আমাদের তেমন কথা হয়নি। বিশেষ কথার মধ্যে আমি শুধু বলেছিলাম, কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি তোমার সমস্যাটা বুঝি। তুমি যতদিন চাও না আমরা ততদিন আলাদাই থাকবো। আচ্ছা। বিয়ের পর থেকে মালা মন মরাই থাকতো। আমিও তেমন কথা বলতে পারতাম না, তাই ওকে খুশি করার জন্যই আজকে শাড়িটা আনা। কিন্তু সেটা যে হিতে বিপরীত হবে ভাবিনি। আমার মালাকে ভাল লাগে, হয়তো ভালোবাসি। আমি খাওয়া দাওয়া শেষ করে শোবার ঘরে গেলাম, দেখি মালা শুয়ে পড়েছে। মনে হলো এখনও ঘুমাইনি। আমি লাইট অফ করে দিয়ে ওর পাশে শুয়ে বললাম, সরি। মালা কিছু বলল না। আমি সারা রাত এপাশ ওপাশ করেই কাটালাম। বারবার মনে হচ্ছিল ওকে কীভাবে ইমপ্রেস করা যায়। আমরা এক বিছানায় থাকা হলেও কেউ কখনো কাউকে ছুঁয়েও দেখিনি। আমাদের মনের দূরত্বের কারণেই হয়তো এটা। এসব চিন্তা করতে করতে ঘুম কখন ধরেছে মনে নেই। কী কারণে বুঝতে পারিনি, ঘুমটা কিন্তু একটু দেরিতেই ভাঙলো। ঘুম ভাঙতে দেখি মালা ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আমার দেওয়া শাড়িটা পরেই আমি জেগে উঠেছি দেখে ও মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। বেশ লাগছে ওকে শাড়িটাতে। ওর চুলগুলো ভেজা, এইমাত্রই মনে হয় চাঁদ সেরে এসেছে। ওর চুলের দিকে তাকাতে আমার নজর গেল বেলি ফুলের মালাটার দিকে। এটা কাল এক বাচ্চার কাছ থেকে নিয়েছিলাম, পলিথিনে পেঁচিয়ে পকেটে রেখেছিলাম। মালাকে দেওয়ার কথা মনেই নেই। আমি মুখ খুলে বললাম, এটাও দেওয়ার কথা মনে নেই। ও একটু হেসে বলল, আচ্ছা, সমস্যা নেই। হুম। ওঠো, নাস্তা করি। আচ্ছা। এত অস্বস্তি থাকলে কিভাবে হবে? আমিও তাই ভাবছি। মালা আজ ঘুরতে যাবে? কোথায়? এই আর কি, বাইরে। যাব। আসলে কাল বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আচ্ছা, রেডি হয়ে আসছি। ঘণ্টাখানেক পর মালা রেডি হয়ে বের হলো। শাড়ি চেঞ্জ করেনি, শুধু চুলটা বেঁধেছে আর একটু গহনা পরেছে। তবুও কি সুন্দর লাগছে। মালা আমার সামনে এসে বলল, কেমন লাগছে? ভালো। শুধু ভালো? অনেক ভালো। মালা, একটা কথা বলবো? বলো। না থাক, কি বলো? বাদ দাও। কি? চুমু খেতে ইচ্ছে করছে? আমি কিছু বললাম না। মেয়েটা কিভাবে বুঝলো কে জানে। মালা আবার বলল, এত অস্বস্তি থাকলে সব মিস করবে। কিছু মিস করতে চাই না। চলো বের হই।